কি ভালো গাইছে, কি ভালো গাইছে সকাল থেকে, ভোরবেলা থেকে। ভোরবেলাতে এত ভালো টিমগুলোকে তোলে বাবাকে, কি ভালো গাইছে। শোনা যাচ্ছে কি? মনে হয় শোনা যাবে না। একটু আগে বেহাগ গাইছিল, বেহাগের সুরে গাইছিল, নিখুঁত সুরে গাইছিল। অতটা ভালো শোনা যাবে না এখন। এদের এক একজনের 4 ঘন্টা করে বরাত থাকে তো। ভোর থেকে এই ভদ্রমহিলাই গাইছেন, ভদ্রমহিলা মানে একজন পুরুষ একজন নারী, খুব সুন্দর গাইছেন। বেশিক্ষণ আমার মনে হয় জলখাবারটা মিটিয়ে দেওয়ার পরে আর ওনাদের পাওয়া যাবে না। আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ শুনলাম, তারপর এত ভালো লাগছিল তো উঠেই পড়লাম এখন। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে মোটামুটি 7:30 মতো। আমার হাজব্যান্ড, আমার মেয়ে আজকে কেউ এখনো ওঠেনি। কালকে এই ধরনটা দেখে এসে আমার মেয়ের অনেক রাতে শুতে রাত হয়েছে আর কি। তো তারপর আসে ওঠেনি এখনো। অন্যদিন উঠে যায় 6:30টার মধ্যে। তা ছিল পাশে, সে সব ঘর অন্ধকার, আমিও ঘুমাচ্ছি, তারাও ঘুমোচ্ছে। সিসিটিভিতে দেখছিল শ্বশুরমশাইও ঘুমাচ্ছেন। ওঠার চার অনুভব করিনি, কেবলমাত্র এই গানটা শুনে উঠে পড়লাম। পাগলা হয়ে যাচ্ছি, এত সুন্দর। তো এখন একটু সকালকার চাটাগুলো বসিয়ে নিলাম এবং সকাল সকালই একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করে দিলাম, সেটা হচ্ছে ব্লগিং। বিভিন্ন কীর্তনীয়রা হিন্দি গানের সুরের সাথে হরে কৃষ্ণ জুড়ে দিয়েও গান করে। সেটা যদি সুরেলা হয় তাহলে সেটাও শুনতে খুব ভালো লাগে। এখন যেমন যে গাইছে সেটা খুব ভালো লাগছে শুনতে। এতক্ষণ পর্যন্ত পিওর পদাবলী কীর্তনের সুরে গাইছিলেন, কিন্তু এখন যেটা করছেন ভাল লাগছে। ভদ্রলোকের থেকেও বেশি ভদ্র মহিলা যিনি গাইছেন তারটা বেশি সুন্দর লাগছে। পাখির খাবার দেবো আজকে, কিনে নিয়ে এসছি, ঢালা হয়নি। এটা শুকিয়ে গেছে এই গাছটা, 2 দিন জল পড়েনি, তাতেই ঠিক হয়ে যাবে। এক্ষুনি জল দিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে এসেছি, মানে ভিজিয়ে দিয়ে এসেছি। এরপরে আমার সে পরের পর খাওয়া শুরু হবে। গুলঞ্চর যেটা রস, সেটা মানে গিলয় যেটা, সেটা রস, তারপর আমলকির রস, তারপর কালকে ভিজিয়েছি মৌরি, সেটার রস। ওই 8 ঘন্টা পরে 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 করে সবই খাওয়া হবে। থাইরয়েডের ওষুধ খাওয়া হয়েছে প্রথমে, সেটাও বলা হয়নি। কাল মধ্যরাত্রে একটা দাম করে আওয়াজ হয়েছে। আমরা নিচে এসে শ্বশুরমশাই ঘরে গিয়ে দেখেছি কিছু নেই, তিনি ঘুমাচ্ছেন। পরে এখন সকালবেলা উঠে বোঝা যাচ্ছে এইটা ভেঙে পড়েছে। আজকের দিনটা হচ্ছে সেই বিশেষ দিন যেদিন আমার ননদ শিলিগুড়িতে আসছে পাক্কা 2 বছর পরে। আমার শ্বশুরমশাই প্রচণ্ড এক্সাইটেড, তবে আমার ননদ সরাসরি কিন্তু আমাদের বাড়িতে আসছে না। যারা পুরনো বন্ধু তারা তো নিশ্চয় জানেন আমার ননদের শ্বশুর বাড়িটাও এখানে। ও থাকে পশ্চিমবঙ্গের বাইরে, বেশ অনেকটা দূরেই একটা জায়গাতে। আমার নন্দাই যেহেতু ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে, আমি ওদের ডিটেলটা খুব বেশি আপনাদের জানাতে পারি না। তো এখন আমার ননদ আর তার মেয়ে আসছে, মানে আমাদের রাই সুন্দরী, তারা আসছে। তাদের তো ফ্লাইট জটার সময় ছিল, পিছিয়ে গেছে অনেকক্ষণ সময়। জানেন তো, এই ফ্লাইটের বিভ্রাটটা আর কোনোভাবেই কাটছে না। কোনো না কোনোভাবে বিভ্রাট লেগেই আছে, হয় বাতিল হচ্ছে না লেট হচ্ছে। এদিকে আমার শ্বশুরমশাই প্রচণ্ড চিন্তিত কখন মেয়ে একদম ঠিকঠাকভাবে পৌঁছবে, মেয়ে এবং নাতনি। তো যেটি দেখালাম সেটি পার্থ দাদা কয়েকদিন আগে এসেছিলেন, মানে এই তো 2 দিন আগেই। তো টুপুরকে উপহার দিয়েছিলেন এইটি। তো আজকে গোপালকে এটা আমি প্রসাদ হিসেবে দিলাম, এবং তারপর এবার এই পুরো কৌটোটা টুপুরের হাতে দিয়ে দেবো। আর এই যে অখণ্ড দিয়া, এটা দিয়েছিলেন পার্থ দাদার ছেলে আমাকে উপহার। তো আমি যেহেতু পুজো আচ্চা করি সেহেতু, তো এইটা আমি উদ্বোধন করব। আর ঠিক একদিন বাদেই হচ্ছে একাদশী, সেই একাদশীর দিন প্রথমবার এটা জ্বালাবো। আমরা যাচ্ছি আমার ননদকে তার শ্বশুরবাড়ি পৌঁছে দিতে আর কি। একটা ফ্লাইট ডিলে হতে 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 এখন বাজে 4:45। এখন 4:45 না, ছেড়েছে 4:45 সময়। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। 2 ঘন্টা মতো লাগবে। তো এখান থেকে আমাদের বাগডোগরা পৌঁছাতে খানিকটা সময় লাগবে। তবে ও এবারই আসছে না, আসছে শ্বশুরবাড়িতে। তা আমরা নিয়ে যাব হচ্ছে শ্বশুরবাড়িতে, নামিয়ে দিয়ে আমরা চলে আসবো।
তা ওদের বাড়িতে একটা গাড়ি, মানে আমার নন্দাই গাড়ি কিনে দিয়েছিল বাবা মাকে, সেটা আছে। আগে কাকু নিজেই চালাতেন, কিন্তু এখন কাকু আর পেরে ওঠেন না, আর ড্রাইভার ছাড়া ওই গাড়িটা অনেকদিন পড়ে আছে, তো তাই আর টুকটুকি দিয়ে বলেছে যে না তোমাদের আসতে হবে না। তা ওখান থেকেও প্রথমে বলছিল ওখান থেকেও গাড়ি নিয়ে নেবে। তো বাচ্চাটা আসছে ঠান্ডার মধ্যে, সন্ধে হয়ে যাচ্ছে, সবগুলো আমাদের ভালো লাগছিল না। না না ঠিক আছে, না অসুবিধা নেই, আমরাই যাবো, আমরা গিয়ে পৌঁছে দিয়ে তারপর চলে আসবো, চলুন তাহলে বেরোনো যাক। আমার স্বামী কোথায় গেল? ও আলি, সরি, ও বাবা আছে, বাবা কি আর বলি বলুন দেখি, একটা তারা বাগিসের সাথে সংসার করি। আমার ননদ নামবে 6:30টার সময়, মানে 6:30টার সময় নামার কথা, তারপরে আর লেট হয়েছে, কিন্তু এত কুয়াশা, একটু তো এদিক ওদিক লেট হবেই। আর আমরা বেরিয়েছি হচ্ছে 5টার সময়, ভাবতে পারছেন অনেকক্ষণ নাকি সময় লাগবে বাগডোগরা যেতে। আমি অনেক আগেই বলে রেখেছিলাম যে আমি কিন্তু যাব আজকে নিতে, তো তখন আসলে রাইটা আসবে, তো অনেকদিন পর একটু দেখবো বাচ্চাটাকে। হ্যাঁ আমাদের বাড়িতেও আসবে, কিন্তু ওই আর কি, যত একটু আগে আগে দেখে নেওয়া যায়। বাচ্চাটা হলো অনেক দিন দেখি না, মানে যা হোক, সেই জন্যই আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে রাইকে অন্তত, টুকটুকি দি রাই দুজনকে একটু দেখি, কিছুটা সময় হলো সাথে থাকি। আর শিলিগুড়ি শহরটাকেও সুন্দর করে সাজানো হয়েছে নববর্ষ তথা ক্রিসমাসের জন্য, সেটা একটু দেখতে দেখতে বেশ সুন্দর সময়টা কাটছিল। তবে বড্ড বেশি তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। অনেকক্ষণ ধরে আমরা মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপরে এটা ওটা সেটা ভাপা পিঠে খাওয়া হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ওই সময়টা আর কাটছে না। এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা হচ্ছে মানে বুম্বাদার হচ্ছে প্রধান কাজ, মানে বাড়ি থেকে বের করে ফেলেছি, মানে এবার ঠিক আছে। তো এই যে এখানে ভাপা পিঠা খাওয়া হচ্ছে, কিছুতেই আলিদা খেতে চাইছিল না, তারপর জবরদস্তি করে, দূর তরিকার, মানে একটা মানুষ না খেলে আমি কেমন করে খাই বা বুম্বাদা কেমন করে খাবে, তা আমার না খুব খেতে ইচ্ছা হয়েছে। আর আজকে বুম্বাদা যে কী অনিয়ম করেছে, যে লোকটাকে আমি চিনি, মানে প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যাপারে খুঁতখুঁতে, সে লোকটা যে আজকে কী পরিমাণ অনিয়ম করলো বন্ধুরা, সেটা ভাবতে পারবেন না। আমি তাহলে দেখি আমি কোথায় পাই শুয়েতে, তা আমি ঘুরতে 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 আস্তে আস্তে গিয়ে আমি একটা ঘরের মধ্যে দেখলাম যে 2-3 জন লোক শুয়ে আছে, তার পাশে একটা বেড খালি ছিল, ওই বেডে আমি শুয়ে পড়েছি। পরে যে পরের দিন সকালবেলা ওরা তো কোনো সারা শব্দ নাই, আমি যখন উঠছি, আর সুপার যখন হসপিটালে যখন সুপার আসে বললো যে তুমি কোথায় রাত্রেবেলা শুয়েছিলে, বললাম এই ঘরে। বলে জানো তুমি এটা ডেড বডি, এই কম্বল টম্বলগুলো থাকে, আর তুমি ডেড বডি ঘরে শুয়ে আছো, তুমি স্নান করো এক্ষুনি। হসপিটালে গরম জলেই স্নান করেছি, আর কাপড় অন্য কাপড় পরছি, এই কাপড়ই। তারপর গেলে পুতো এসে সব কাপড় কেচে টেচে দিয়ে তারপর করলাম। মানে আপনি যাদের সাথে শুয়েছেন তারা সব ডেড বডি? সব ডেড বডি। আমি বুঝতেও পারেননি? না। হে বাবা। আলিদার জীবন কিন্তু দারুণ বর্ণময় বন্ধুরা, সব সময় হাসেন, সবাই ভালো পৃথিবীতে, এবং প্রচণ্ড পরিশ্রমী। চাকরির সূত্রে তার যে কত রকমের অভিজ্ঞতা আছে সেটা তো একটা আপনারা শুনলেন। আলিদা কিন্তু কোনো রকম নেশা করেন না, কিন্তু পেশা সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং বিভিন্ন অভিজ্ঞতা হয়। তো সেই রকমের একটা অভিজ্ঞতা আজকে বললেন। তো যাই হোক, ভয় পাননি, ভুতুরে কোনো অভিজ্ঞতা নয়, জাস্ট একটা এক্সপিরিয়েন্স আর কি। তো এখন চলছি, মাঝখানে এমন হলো আলিদা এমন স্পিড কমিয়ে দিয়েছে, আমরা তখন আমি বলছিলাম যে আলিদা, আমার মনে হয় সাইকেলের থেকে আমরা এখন একটু বেশি স্পিডে যাচ্ছি। তো আলিদা বললেন হ্যাঁ তা তো ঠিক, পৌঁছে গেছি। ওখানে তো এয়ারপোর্টের ওখানে দাঁড়াতে দেয় না 3 মিনিটের বেশি, আর ওই এয়ারপোর্টের পার্কিংয়ের জায়গাটাতে না কিছুটা নিয়ম টিয়ম আছে সম্ভবত, জানেন, মানে অতটা ডিটেলে আমি জানি না। তবে বাইরে বেশ অনেকটা দূরে যেখানটা ওই চা বাগান টাগান আছে না, ওইখানটাতে প্রায় আধ ঘন্টার বেশি আমরা দাঁড়িয়েছিলাম। তো এইখানটাতে বোম্বাদা ওই বাগডোগরা SBIয়ের পাশে একটা ছোট্ট স্টল থেকে খেলো 2খানা বিস্কুট আর চা। কি ভালো চাটা বানিয়েছিল, আর এখানে কি জোরে জোরে ওই ফ্লাইটগুলো উঠছে। এক্ষুনি একটা ফ্লাইট উড়ে গেল, দেখতে পেলাম যে ওটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট। সন্ধে হয়ে গেছে এখন, তাও দেখা গেল, মানে এতটা নিচ দিয়ে যাচ্ছে। আর সত্যি বন্ধুরা, এই চাটা যে কি অপূর্ব বানিয়েছিল কি বলবো। 3জনেই চা খেলাম, আর বুম্বাদা প্রথমে ঢুকেই একখানা বিস্কুট খেয়ে নিয়েছে, আবার এক্ষুনি আবার একটা বিস্কুট খাচ্ছে। 3টের সময় আজকে ভাত খেয়েছে জানেন, পাঁঠার মাংস দিয়ে, মানে যা খায় ততটাই খেয়েছে। তো কেন যে লোকটার
এত খিদে পাচ্ছে কে জানে। তো যাই হোক, ওই যে দেখুন একদম বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। টুকটুকিদি আর রাইকে একটু বাদেই দেখতে পাবো, আর উঠেই আমাদের সেই হাসাহাসি সব শুরু হয়ে যাবে। আর টুকটুকিদির একটা বিশেষ হাসি আছে, শুনলেই মন ভালো হয়ে যাবে, মানে হা 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 করে একটা হাসি, শুনলেই মন ভালো হয়ে যাবে। তো এর পরের আর বেশ কিছুটা সময় আমি কোনো রকম এডিট করব না, আমাদের কিছু কিছু কথোপকথন রই তুলে ধরবো আপনাদের সামনে। হ্যাঁ, সবটুকু তুলে ধরিনি অবশ্যই, কিন্তু যেটুকু তুলেছি সেটুকু আর কোনো কাট নেই। মোটামুটি ঢুকে গেছি। হ্যাঁ ঢুকে গেছি। ভাইকে অমৃতবাণী যে শোনাচ্ছ? হ্যাঁ ঘুরে বেড়াবো। তো কি ঘুরছে না? হ্যাঁ রাই মামার মতো মামা, এবার একেবারে কংসনা শকুনি দেখে নিস। হ্যাঁ সে কিনা বলছে পড়াশোনা করে বিশেষ কিছু হবে না, বাস্তব হচ্ছে তাই। ঘুরে বেড়াও। স্কিল ডেভেলপ কর মা, স্কিল ডেভেলপ কর। স্কিল তো করছে না, মেকআপ। হ্যাঁ মেকআপ স্কিল, এটাই স্কিল। ওকে মেকআপ কিনে দিতে হয়েছে এবার। একদম very good। ভালো করেছে। ওই মেকআপ লাগায়। স্কিল ডেভেলপ ও আছো হে, নিজে কিচ্ছু চেনে না। আরে শিলিগুড়ি, যারা শিলিগুড়ি থাকে তারা শিলিগুড়ি চিনতে পারছে না। তুমি এতগুলো দিন পরে এলে, হাতার মাথা। হ্যাঁ যেতে হবে। এইটার বাদিকে বলে আরেকটু যেতে হবে। হ্যাঁ, এই তো তুমি তোমার শ্বশুর বাড়ি চেনো, আমরা চিনি না। আরেকটু যেন, আরেকটু যেন, ধীরে ধীরে যেতে হবে। না রে জীবন, না এটা নয়, আগে চলো। আমি বলছি ডান দিকে সৎসঙ্গ, ওটা ক্রস করে লেফটে যেতে হবে। এই সব ক্রস করতে হবে। এই সৎসঙ্গ মন্দিরটা দেখতে পাচ্ছিস না? গানটা বন্ধ করো। না এবার লেফট একটু একটু ওই যে নাপিতের দোকান দেখা যাচ্ছে, ওই যে ওই নাপিতের দোকানটা দেখো না, এই যে বাসটাই মাঝখানটা এখানে দাঁড়িয়ে পড়েছে আগ্রার মতন। এইবার লেফটে লেফটে লেফট। এই নাপিতের দোকান, গানটা গাও না। কি গাইছিল রে? গাইছিল ডান দিকে। এইটা আমি চিনি ভালো করে, এটা আমিও চিনি। তোর মামা না সেটাই। কাকু নাত, আরে বাপরে কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। নাতনি আসছে বলে কথা। ভালো করে দেখে একটা সেলফি তুলিনি। মুম্বাইতে তো সত্যি বিশ্বাস করো তোমার। আমি আমার ভাগের সন্দেশটা নিয়ে চলে যাচ্ছি। আরে এটা সুগার ফ্রি, ওটা তোমার জন্যই নিয়ে এসেছি। টুকটুকি দি নিজেই বললো যে আমি এইসব খাই না। ভাগের সন্দেশ দেখো, কাণ্ড ভাগে এক প্যাকেট মিষ্টি খেয়েছে। ওই মিষ্টি প্যাকেটটা কোথায় যেটা নিয়ে এসেছি? ওটা তো সুগার ফ্রি। তার সুগার ফ্রি, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওর মধ্যে সুগার ফ্রির মধ্যে কিছু এলিমেন্ট আছে। ইট ইজ অল অ্যাবাউট ক্যালোরিজ। তোমার টোটাল ক্যালোরি কত হচ্ছে? এটা কাকে? টুকুরকে? সব জানে, সব জানে। এটা তোমার নয়, ম্যাচ করে। এটা টুপুরের। জিলিপি 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 কি গন্ধ ছাড়ছে বাবা। না ওটা চলো দিকে। ওটা কি? জিলিপি সব তারপর জিলিপির পরে বলছো এটা তো আমার মিষ্টি। বলে পুরো প্যাকেটটা হাতে নিয়ে পুরোটা খেয়ে ফেললো। ওটা খেয়ে নিয়েছে না? হ্যাঁ কতগুলো মিষ্টি খপাত খপাত। ভেতরে ঢুকতেই হবে জুতো পরার জন্য। তো তো ঢোক, তোকে তো আমি এতক্ষণ ধরে বলছি যে ফালতু ওখানে দাঁড়িয়ে আছিস কেন? চা খাওয়া কি শেষ হবে? নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর কোনদিন রান্না শিখছি? আপনারা জানেন প্রথমে তেল বেশি করে দিয়েছিলাম। প্রথমে অল্প তেল দিয়ে মাছ ভাজে, বাবা। মাছ ভাজা শেষে আবার নতুন করে তেল দিয়ে শেখো, তুমি রান্না শেখো। যাই, লৌহ গৌরাঙ্গের নাম সিনেমাটা দেখতে চেয়েছিলাম আমি, খুব চেয়েছিলাম যে সিনেমাটা দেখবো। স্টোরি লাইনটা এত ভালো, গানগুলো রে বাপ রে বাপ, সব থেকে সুন্দর জয়তী চক্রবর্তীর গানটা আমার লেগেছে আর কি। পদ্মপলাশের গানটাও মানে সিম্পল, ওটা তো ছোটোবেলা থেকেই শুনে আসছি, কিন্তু মানে আজকে আমার দুই বন্ধু দেখতে গেছিলো, ও রেগে গেছে। মানে ট্রেলার দেখে, স্টোরি লাইন দেখে তো দুর্দান্ত লাগছে, গানগুলো তো অসম্ভব সুন্দর, কিন্তু ওরা কেন মানে এতটা ঝিনুক, যদি টাকা বেশি হয়, সময় বেশি হয়, তাহলে যা মানে ভালো বলছে না, বলছে যে কেবলমাত্র গানগুলোই ভালো আর ব্রাত্য বসু ভালো, আর তেমন ভালো রিভিউ দিচ্ছে না। কী ব্যাপার বুঝতে পারছি না ব্যাপারটা। বলছে ওরা নাকি একাত্ম হওয়ার বহু চেষ্টা করেছে কিন্তু একাত্ম হতে পারছে না, বলে 1 মিনিটের জন্যও একাত্ম হতে পারছি না, রিলেট করতে পারছি না। যে খুব মানে যেভাবে যে
ইচ্ছা নিয়ে দেখতে গেছিলো সেটা তো ওরা ভয়ঙ্কর হতাশ হয়েছে। দুজনেই না কেউ খুব একটা বায়াসড হয়ে আমাকে রিভিউ দেবে এমনটা নয়, কিন্তু কেন এরকম করলো কে জানে। তার মধ্যে আবার স্বর্ণ একজন, মানে আমি এটা আরও বেশি অবাক হলাম। না, রূপকের কথাটা ঠিক আছে, রূপক রেশমি কারোরই ভাল লাগেনি, হাজব্যান্ড ওয়াইফের ওদের দুজনেরই। তো আজকে রবিবার জন্য ছুটি ছাটা দেখে গেছিলো। স্বর্ণ বললে ঝিনুক একদমই না। ব্রাত্য বসুর অভিনয় অত্যন্ত ভালো ছিল, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ভালো অভিনয় করেছে, আর মানে খুব একটা ভালো লাগেনি। তবে গানগুলো যে অসম্ভব সুন্দর সেটা সকলেই বলছে, কিন্তু আমি ঠিক মানে মানে আশাভঙ্গ হয়ে গেল তো, মানে ঠিক বুঝতে পারছি না যে যাবো কি না। ওরা তো না বলছে, তাও একবার দেখি নিজের একটা ইমপ্রেশন। সবসময় যে ওদের চোখ দিয়ে আমার দেখতে হবে এমন নয়, যখন মনে করেছি যাব তখন দেখি একবার একটু যাই। তবে মনটা বড্ড খারাপ হয়ে গেল এইটুকুই। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, আজকের দিনে ব্লগটা কেমন মনে হচ্ছে না, টানার কোনো দরকার আছে আমার। সারাদিন আজকে রোজ নামছে, আমি সেরকম কিছুই শেয়ার করিনি আপনাদের সাথে। কালকে একটা বিশেষ কাজে একটু বেরোবো সকালবেলাতে, তখন হয়তো বা কালকে ব্লগটা হয়তো ভালো হবে। আজকের দিনের ব্লগটা টুকটুকি দিয়ে আমাদের এসেছে, রায়ের সঙ্গে দেখা হয়েছে। এখন যেটা বুঝতে পারছি যে সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি কি কাজ করলাম সে তো আমার রোজের কাজ, ওগুলো তো নতুন করে আলাদা বৈচিত্র্যপূর্ণ কিছু নয়। বরং আজকে আমার ননদরা এলো, অন্তত শিলিগুড়ি শহরে, এক শহরের মধ্যে আমরা আছি, এইটুকুই যদি বৈচিত্র্য দেখাতে পারি সেটুকুই না হয় হবে। আমি তো 6 বছর ধরে ব্লগ করছি, 6 বছর ধরে আমার কাজের ধারা যে বিশাল কিছু চেঞ্জ হয়েছে এমনটা নয়। হ্যাঁ, জীবন আমার অনেক বদলেছে, ঠিক কথা, অনেক দিকে বদলেছে, কিন্তু সেই তো থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, অল্প 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 করে জীবন বদলায়। তখন প্রথম দিকে যারা আমার ব্লগ দেখেছেন তারা যদি অনেক দিন বাদে আবার আমার রোজ ব্লগ দেখবেন, তাহলে হয়তো তারা কিছুটা পরিবর্তন পরিলক্ষিত করবেন। কিন্তু যারা রোজের দেখছেন তারা এই ছোট্ট ছোট্ট ছোটো ছোটো যে পরিবর্তনগুলো, সেগুলো হয়তো বা তাদের চোখে পড়ে না। যেরকম আমাদের চোখের সামনে একটা বাচ্চা বড় হয়ে ওঠে, কখন যে তারা বড় হয়ে যায় বুঝতেই পারি না। ছোটোবেলার ছবি দেখলে অনেক সময় বোঝা যায় যে বাবা এত বড় হয়ে গেল, অথচ হলো কিন্তু তারা আমার চোখের সামনে। তো সেই জন্যই ভাবছিলাম যে আজকের ব্লগটাকে আর অন্য প্রাত্যহিকতা দিয়ে আর খুব একটা ভারী করব না। আমি চাই আমার প্রত্যেকটা দিন এরকম বৈচিত্র্যময় হোক, খুব একটা আনন্দময় হোক, কিন্তু আপনাদের মতোই আমার জীবনও প্রত্যেকদিন সরল রেখায় চলে না, সেটাই স্বাভাবিক। তো সেই আর কি, আজকের দিনের জন্য আমার মনে হচ্ছে ব্লগটা এইটুকুই থাকুক, আর স্ট্রেচ করার দরকার নেই। কালকে বরং দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।